আশা করি তোমরা সবাই প্রত্যেকেই ভালো আছো। আজকে আমি শুরু করছি ক্লাস 10-এর ইতিহাস ও পরিবেশ বইটি একদম প্রথম থেকে। ফার্স্ট অফ অল চ্যাপ্টারটা আগে শুরু করব। ইতিহাসের ধারণা। দেখো, ইতিহাসের ধারণায় এমন কিছু পড়ার কোনো দরকার নেই। এটা নর্মাল ইতিহাসের কোনো একটা বিশেষজ্ঞ, যেমন এমনি সাধারণ ইতিহাস, যেমন সাধারণ ইতিহাস কি, অতীতের কথা, নতুন সামাজিক ইতিহাস, বিভিন্ন ধরনের ইতিহাসের কথা এই ইতিহাসের ধারণাতে দিয়ে আছে। তোমরা প্রত্যেকেই 9-এর 8-এর বইতেও পড়েছো। এখানে যেমন আছে খেলার ইতিহাস, জাতীয় আত্মপরিচয়, খেলাধুলার জোন, অনস্বীকার্য, এভাবে এটা যেমন খেলার ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস কি, মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগ পৌঁছানোর পথে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্যকে পরিণত হয়, তাই আদিমকাল থেকেই খাদ্যাভ্যাসের বিবর্তনও চলতে থাকে। এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, খাদ্যাভ্যাসের বিবর্তন কিভাবে চলতে থাকে বা কেন চলতে থাকে, তখন তোমরা এটা বলবে। এখানে দেখো, পোশাক পরিচ্ছদ ইতিহাস। পোশাক পরিচ্ছদ ইতিহাস কি? পোশাক পরিচ্ছদ একই সঙ্গের ব্যক্তির আর্থসামাজিক অবস্থান, রুচি ও সংস্কৃতির পরিচয় তুলে ধরে। এছাড়া সংশ্লিষ্ট যুগ বা সমাজের প্রযুক্তিগত অবস্থা, আবহাওয়াগত বা পরিবেশগত পরিবর্তন প্রভৃতি পোশাক পরিচ্ছদ থেকে ধারণা করা যায়। এখানে যে বলো পোশাক পরিচ্ছদ কি, এখান থেকে কি ধারণা করা যায়? অ্যাকচুয়ালি পোশাক পরিচ্ছদ হচ্ছে রুচি ও সংস্কৃতি পরিচয় তুলে ধরে। এছাড়া যুগ ও সমাজের প্রযুক্তিগত অবস্থা, আবহাওয়াগত পরিবেশগত পরিবর্তনও পোশাক পরিচ্ছদ থেকে ধারণা করা যায়। যেমন একটা উদাহরণ যেমন প্রাচীন চীনের আদিবাসীদের পোশাক আশাক থেকেই জানা যায় যে তারা রেশম প্রস্তুতির প্রকৌশল আয়ত্ত করেছিলেন। প্রাচীন বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থগুলিতে সে যুগের পোশাকের আভাস মেলে। ঠিক আছে, এটা হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস, এইটুকুই পড়বে। ঠিক আছে, এখানটা একটু বলতে পারো, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ এবং গুজরাট ও রাজস্থানের মেয়েদের মধ্যে ঘাগরা জনপ্রিয়। এখানটা একটু ইম্পর্টেন্ট। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ প্রভৃতি রাজ্যের মেয়েদের কি জনপ্রিয়? না সালোয়ার কামিজ। আর গুজরাটের, রাজস্থানের মেয়েদের কি জনপ্রিয়? না ঘাগরা জনপ্রিয়। বাঙালি মহিলাদের কি? বাঙালি মহিলাদের হচ্ছে শাড়ি পরা, বহু যুগ থেকেই আছে এটা, কিন্তু বর্তমানে বাঙালি মেয়েরা শাড়ি পরেন, তা হলো ব্রাহ্মণা পত্রিকা। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, বাঙালি সমাজে এইভাবে শাড়ির সরার সূত্রপাত হয় কি? মূলত জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, আমরা তো প্রত্যেকেই জানি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি যেখানে রবীন্দ্রনাথের জন্ম হয়। তা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অন্দরমহলের মহিলাদের অনুসরণেই 19 শতকে বাঙালি সমাজে এভাবে শাড়ি পরার সূত্রপাত হয়। কত শতাংশে? না 19 শতকে। চিত্রাদেবের ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থে এই বিষয়ে তথ্য পাওয়া যায়। চিত্রাদেবের ঠাকুরবাড়ির অন্দরমহল গ্রন্থ থেকে এই বিষয়ে তথ্য পাওয়া যায়। আচ্ছা, এটা হলো। এরপর দেখো, শিল্পচর্চা ইতিহাস। শিল্পচর্চা ইতিহাস কি? শিল্পচর্চা জাতির আত্মপরিচয়ের সাথে সম্পৃক্ত। সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কিভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকেই জানা যায়। তাহলে শিল্পচর্চার ইতিহাস থেকে কি জানা যায়? সাংস্কৃতিক দিক থেকে একটি জাতি কিভাবে পরিপুষ্ট হয়ে ওঠে তাদের শিল্পচর্চার ইতিহাস থেকেই জানা যায়। এটাও ইম্পর্টেন্ট। শিল্পচর্চার মধ্যে সামগ্রিক পড়ে, শিল্পচর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র। ঠিক আছে, এই বিষয়গুলি ইতিহাস, আধুনিক ইতিহাস চর্চার অন্যতম বিষয়রূপে স্বীকৃত। অত তোমাকে পড়তে হবে না, তুমি জাস্ট এটুকুই বলবে শিল্পচর্চার ইতিহাস কোথা থেকে জানা যায়? না সাংস্কৃতিক দিক থেকে
একটি জাতি কিভাবে পরিপিষ্ট হয়ে ওঠে তা তাদের শিল্পচর্চার ইতিহাস থেকেই জানা যায়। আর এটা হ্যাঁ, শিল্পচর্চার মধ্যে সামগ্রিকভাবে পড়ে সংগৃহীত নৃত্য, নাটক ও চলচ্চিত্র, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। বাস, এখানে আর কিছু দেখতে হবে না। সঙ্গীতটা দেখো। সঙ্গীত ভারতীয় উপমহাদেশের সঙ্গীতের ইতিহাস খুবই প্রাচীন। ভারতীয় সঙ্গীতের উৎস সামবেদ থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে এই সঙ্গীত নানা বিবর্তন ঘটে আধুনিক যুগে এসে পৌঁছেছে। আমির খসরুকে 1253 থেকে 1325 খ্রিস্টাব্দে কাওয়ালির জনক মনে করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। কাকে কাওয়ালির জনক মনে করা হয়? আমির খসরুকে কাওয়ালির জনক মনে করা হয়। কত খ্রিস্টাব্দে মনে করা হয়? 1253 থেকে 1325 খ্রিস্টাব্দের মধ্যে আমির খসরুকে কাওয়ালির জনক বলে মনে করা হয়। আধুনিক যুগে সময়ের ধারায় আরবের গজল, পাকিস্তানের কাওয়ালি, ভারতের পাঞ্জাবে মির্জা গোলাম নবী প্রবর্তিত টোপ্পা, বাংলার পল্লীগীতি ভাটিয়ালি, বাংলা তথা দক্ষিণ ভারতে মোগল আমলের ভোজন, উত্তর ভারতের ধ্রুপদী ধারার সঙ্গীত প্রভৃতি জনপ্রিয় হয়ে ওঠে। এ যুগে রবীন্দ্রসঙ্গীত বাংলা সঙ্গীতের জগতে সবচেয়ে মর্যাদার আসনটি লাভ করেছে। অত পড়তে হবে না, জাস্ট এইটুকু বলবে। হ্যাঁ, এ পরীক্ষায় কোশ্চেন করতে পারে কয়েকটি জনপ্রিয় আদিম যুগের বা আধুনিক যুগের কয়েকটি সঙ্গীতের নাম লেখো। যে কোনো 2-3টি সঙ্গীত মনে করে রাখবে, যেমন পাকিস্তানের কাওয়ালি, হ্যাঁ, তারপর আরবের গজল, হ্যাঁ, ভারতের পাঞ্জাবে মির্জা গোলাম নবীর প্রবর্তিত টোপ্পা। ঠিক আছে, এই কটা মনে রাখলেই যথেষ্ট। আর এটা বলবে কোন সঙ্গীতটি সব থেকে জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে, তখন এটা বলতে হবে রবীন্দ্রসঙ্গীতটি বাংলা সঙ্গীতের জগতে সবচেয়ে মর্যাদার আসনটি লাভ করেছে, বা মানে বর্তমানে রবীন্দ্রসঙ্গীতটি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। ঠিক আছে, এবার দেখো নৃত্য। নৃত্য কি? শিল্পচর্চার একটি অন্যতম ধারা হলো নৃত্যকলা। বহুকাল আগে থেকেই ভারতীয় নৃত্যকলা পাশ্চাত্যের সমাদর লাভ করেছে। নৃত্যকলায় উদয় শঙ্কর, অমলা শঙ্কর, রুক্মিণী দেবী, মল্লিকা সারাভাই, কেলুচরণ মহাপাত্র, পণ্ডিত বিরজু মহারাজ, অনিতা রত্নন সহ বহু ভারতীয় বিশ্বে খ্যাতি লাভ করেছেন। তোমরা এইটুকু মনে রাখবে, নৃত্যকলায় কে কোন কোন ভারতীয় বিশ্বে খ্যাতি লাভ করেছেন। তোমরা 2-3টে নাম মনে রাখবে, কোথায় যথেষ্ট। তোমরা মনে রাখবে উদয় শঙ্কর, অমলা শঙ্কর, মল্লিকা সারাভাই। যেহেতু এগুলো সহজ নাম আছে, তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে। কেরালায় কথাকলি ও মোহিনীয়াট্টম, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, পূর্ব ভারতের ছৌ প্রভৃতি নৃত্য দ্বারা জনপ্রিয় হয়ে উঠেছে। আচ্ছা, এবার বলতে পারে ভারতীয় জনপ্রিয় কয়েকটি নৃত্যের নাম করো, বা জায়গার সমেত নৃত্য নামটা করতে হবে। তখন তোমরা বলবে, যেমন তামিলনাড়ুর ভারতনাট্যম, একটা উত্তর ও পশ্চিম ভারতের কথকটা তো খুবই জনপ্রিয়, তোমরা প্রত্যেকেই জানো। কেরালায় কথাকলি, এটাও তোমরা প্রত্যেকে জানো। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, এটা তো একদমই জনপ্রিয়। অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি, এটা তো ছৌ নাচটা তো একদমই মানে অনেক বেশিরভাগ স্কুলেই ছৌ নাচটি হয়। পূর্ব ভারতের ছৌ, মানে ধরো স্কুলের কোনো ফেয়ারওয়েলেই ছৌ নাচটি খুবই হয়। নৃত্যধারা জনপ্রিয় হয়ে উঠেছে। এ বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ। হ্যাঁ, আচ্ছা, বর্তমানে বিভিন্ন গবেষক গুরুত্ব সহকারে নৃত্যকলার ইতিহাস চর্চা করেছেন। বর্তমানে বিভিন্ন গবেষক, হ্যাঁ, এই নৃত্যকলাটি এক জায়গায় জড়ো করার জন্য একটি গ্রন্থ তৈরি করেছেন। সেই কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হচ্ছে জে.এইচ.সি. স্ল্যান্ডসেলের সম্পাদিত ড্যান্স হিস্ট্রি। ড্যান্স হিস্ট্রি হচ্ছে একটি নৃত্যকলার গ্রন্থ। ঠিক আছে, এবার তোমাকে কোয়েশ্চেন করতে পারে ড্যান্স হিস্ট্রি কার লেখা। তখন তুমি বলবে
অ্যাডসিডের ল্যান্ডসডেল ল্যান্ডসডেলের সম্পাদিত ড্যান্স হিস্ট্রি। তাহলে ড্যান্স হিস্ট্রি কার? ল্যান্ডসডেলের সম্পাদিত বই ড্যান্স হিস্ট্রি। হ্যাঁ। ওয়াং কেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স। ওয়াং কেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স। ক্যারল ওয়েলসে কি? ড্যান্স আ ভেরি সোশ্যাল হিস্ট্রি। বেশ, অত মনে রাখতে হবে না, এই তিনটে পড়লেই যথেষ্ট। পরীক্ষায় তোমাকে জিজ্ঞাসা করলেও বলতে পারে যে কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম, মানে নৃত্যকলার ইতিহাসের জন্য কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম, তখন তোমরা বলবে ক্যারল ওয়েলস। কারণ যেহেতু দেখো, তোমরা যদি লিখো ড্যান্স হিস্ট্রি, ওয়াং কেফেন, দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স, কথাটি একটু ভালো দেখাবে না, তাই না? এবং তোমরা যদি বলো বেশ গবেষকদের নাম দিয়ে যদি বলো, তাহলে কি নাম্বারটা ভালো পাবে আর বেশ দেখতেও ভালো লাগবে আর তোমার অভিজ্ঞতাও বাড়বে। লিখবে এইভাবে যে ল্যান্ডসেলের সম্পাদিত ড্যান্স হিস্ট্রি, ওয়াং কেফেনের সম্পাদিত দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স এবং ক্যারল ওয়েলসের সম্পাদিত ড্যান্স অফ ভ্যারি সোশ্যাল হিস্ট্রি। ঠিক আছে, এতটাই নৃত্য। নাটকটা অতটা নয়, নাটকটা অতটা তোমাকে পড়তে হবে না, জাস্ট একবার রিড করে নেবে তাহলেই হয়ে যাবে, যথেষ্ট। চলচ্চিত্র দেখো। চলচ্চিত্র কি? আধুনিক যুগের সিনেমা বা চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করেন। চলচ্চিত্রে জাতীয়তাবাদী ভাবনা থেকে আধুনিক সমাজ জীবনের বিভিন্ন আঙ্গিক তুলে ধরা হয়। দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি রাজা হরিশচন্দ্র, জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি বিল্বব মঙ্গল, সবাক যুগে বাংলায় প্রথম দেনা পাওনা ও জামাই ষষ্ঠী প্রভৃতি ভারতীয় চলচ্চিত্রে মাইলস্টোন বলা যায়। বাস, অত কিছু পড়তে হবে না, জাস্ট এটুকুই বলবে চলচ্চিত্র কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, মানে কার কে কি চলচ্চিত্র উদাহরণ করেছিল সেই উদাহরণ চাইতে পারে, এটুকুই বলবে। দাদাভাই ফালকের পরিচালনায় ভারতীয় উপমহাদেশের প্রথম নির্যাক ছবি কি? রাজা হরিশচন্দ্রের ছবিটি। হ্যাঁ, দাদাভাই ফালকের সাহায্যে দাদাভাই ফালক পরিচালনায় ভারতে উপমহাদেশে প্রথম যে ছবিটি হয়েছিল, নির্যাক ছবিটি, সেটা হচ্ছে রাজা হরিশচন্দ্র। ঠিক আছে। জ্যোতিষ ব্যানার্জির পরিচালনায় বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি হলো বিল্বব মঙ্গল। ঠিক আছে। আর সবাক যুগে বাংলায় প্রথম হচ্ছে দেনা পাওনা ও জামাই ষষ্ঠী। এটা তো তোমরা সকলেই জানো, জামাই ষষ্ঠী। আচ্ছা, হলো, আর কিছু দরকার নেই অতটা। হ্যাঁ, এই দু তিনটে একটু উদাহরণ পড়বে, দেখে নেবে, তাহলেই যথেষ্ট। স্থাপত্যের ইতিহাসটা অতটা নয়, গুরুত্ব নয়। দেখো, ইতিহাসের ধারণা যেটা আমরা পড়ছি, ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারটা অতটা মানে গুরুত্বপূর্ণ না, মানে অতটা এখান থেকে কোয়েশ্চেনই আসে না বলতে গেলে। ঠিক আছে, তোমরা এই চ্যাপ্টারটা জাস্ট একবার করে রিড করে নেবে, ওটাই তোমার পক্ষে বেস্ট হবে। এবং আমি যেগুলি দাগ দিয়ে দিচ্ছি, জাস্ট উদাহরণগুলো পড়ে নেবে আর কনসেপ্টগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলেই যথেষ্ট তোমার। কারণ এই চ্যাপ্টারটা অত গুরুত্ব দিয়ে লাভ নেই, যেহেতু এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষা আসবে না। ঠিক আছে। ছবি আঁকা, ফটোগ্রাফি, এগুলো বেশি আসবে না। দেখো, এখানের মধ্যে এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ খালি, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফিক ব্যবহার। টুকরো কথা, দেখো তোমরা সকলেই জানো প্রত্যেক বইয়ে যে টুকরো কথাগুলো থাকে, এই টুকরো কথাগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। টুকরো কথা থেকে পরীক্ষা তোমার আসবেই আসবে 100%। ঠিক আছে। তো দেখো, আধুনিক ভারতের ইতিহাস চর্চায় ফটোগ্রাফিক ব্যবহার কিভাবে হতো সেটি পুরোটাই পড়তে হবে তোমাকে। দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রচলিত তথ্য ও ঘটনার বিবরণীর প্রামাণ্যতায় ফটোগ্রাফ গুরুত্বপূর্ণ উপাদান।
ফটোগ্রাফ থেকে নির্দিষ্ট কোনো ঘটনার বিবরণ ও পুঙ্খানুপুঞ্জ তথ্য পাওয়া যায় বলে ঐতিহাসিক ঘটনার প্রামাণ্য ভিত্তি আরও দৃঢ় হয়। তবে ফটোগ্রাফিক ফটোগ্রাফের ব্যবহার সম্পর্কে ফটোগ্রাফের ব্যবহার সম্পর্কে গবেষককে সচেতন হতে হবে। যিনি ফটোগ্রাফ তুলছেন তিনি বিষয়কে কিভাবে দেখছেন বা ভাবছেন তা অনেক সময় দর্শককে ঐতিহাসিক সত্য থেকে বিভ্রান্ত করতে পারে। এক্ষেত্রে ওই ফটোগ্রাফ থেকে প্রকৃত ঐতিহাসিক সত্য উদ্ঘাটন সম্ভব নাও হতে পারে। দেখো, প্রচলিত তথ্য ও ঘটনার ফটোগ্রাফিকের মূল উপাদান কি না প্রচলিত তথ্য, বিবরণ, প্রামাণ্যতা। হ্যাঁ, মানে এগুলো ঘটনা। দেখো, আদিমকালে কি ঘটেছিল, কার কি অবস্থা হয়েছিল, ইংরেজরা আমাদের ভারতীয়দের ওপর কিভাবে কি অত্যাচার করেছিল, সবই ওই ছবির মাধ্যমেই আমরা দেখে বুঝতে পারি। সমস্তটা শুনে কিন্তু কাজ হয় না, দেখেও প্রথমে দেখতে হয়, দেখলেই তবে তো বিশ্বাসটা হয়। ফটোগ্রাফির একটা মূল কাজ হচ্ছে এটাই যে প্রচলিত তথ্য পাওয়া যায় এবং ঘটনাগুলোর বিবরণকে ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে ফটোগ্রাফির সাহায্যেই দেখা হয়। ঠিক আছে? তাই ফটোগ্রাফি যিনি তুলবেন তাকে খুব সচেতনভাবে ফটোগ্রাফিটা তুলতে হবে, কারণ ওইটাই একটা পরে ইতিহাস হয়ে যেতে পারে, ওইটা কোনো তথ্য বা ঘটনা হয়ে যেতে পারে। সেই জন্য বলছে যিনি দর্শক ঐতিহাসিক সব বিভ্রান্ত করতে পারে। তাহলে কি এই ফটোগ্রাফিটার মাধ্যমে আমরা দর্শকরা তো জানতে পারি যে আদিম যুগে কি হয়েছিল না হয়েছিল। তাই ফটোগ্রাফিক ব্যবহারের গুরুত্ব অতি সম্পূর্ণ পড়বে তোমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় আসবে 90%। ঠিক আছে? আচ্ছা, এবার কয়েকটি উদাহরণ দেখো। কুলবন্ত রায়ের তোলা পাশের ফটোগ্রাফিকটি মোহাম্মদ আলী জিন্নাহ ও গান্ধীজিকে 1939-এ আলাপরত অবস্থায় দেখা যাচ্ছে। দেখো, তোমাদেরকে ছবিটা দেখে নাও। দেখো, ছবিটা দেখছো বলেই তো তোমার এটা পড়তে সুবিধা হবে, মুখস্থ করতেও খুব সুবিধা হবে। দেখো, 1939 সালে গান্ধীজির সঙ্গে কথা বলাতে মগ্ন জিন্নাহ। ফটোগ্রাফার হচ্ছে কুলবন্ত রায়। ঠিক আছে? মানে যিনি ফটোটা তুলেছেন তার নাম হচ্ছে কুলবন্ত রায়। ঠিক আছে? একটি উদাহরণ কি দেবে? কুলবন্ত রায়ের তোলা পাশেরটা লিখবে না, যেহেতু পরীক্ষায় তোমরা ছবিটা লিখবে না বা ছবিটা আঁকবে না, তোমরা এটা লিখবে কুলবন্ত রায়ের তোলা মোহাম্মদ আলী জিন্নাহ ও গান্ধীজির 1939-এ আলাপপর্ত বা কথোপকথনে অবস্থায় দেখা যায়। ঠিক আছে? কার ফটোগ্রাফিতে? না কুলবন্ত রায়ের তোলা ফটোগ্রাফিতে। ঠিক আছে? এটাই ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সহজভাবে বললে সহজভাবে মুখস্থ হয়ে যাবে। ইতিহাস দেখো, কোনো মুখস্থর কোনো ব্যাপার না। ইতিহাস হচ্ছে একটু ভালো করে কনসেপ্টটা বুঝে নিতে হবে, মাথায় ঢুকিয়ে নিতে হবে, এবং তোমরা যদি বুঝে যাও কনসেপ্টটা ভালো করে, তোমরা নিজেরাই বানি বড় করে লিখে দিতে পারবে, এতেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? দেখো, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। যানবাহন যোগাযোগ ইতিহাস কি? কোনো জাতির সামগ্রিক জীবনধারার সঙ্গে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে প্রত্যক্ষ যোগ রয়েছে। যাতায়াতের তিনটি মাধ্যম হলো স্থলপথ, জলপথ, আকাশপথ। দেখো, স্থলপথ কি? স্থলপথে হচ্ছে এই যে লরি, ডাম্পার, বাইক, গাড়ি ঘোড়া, হ্যাঁ, তারপর বিভিন্ন গাড়ি, ছোট হাতি, হ্যাঁ, বিভিন্ন গাড়ি যে রাস্তাঘাটে চলছে সেটা হচ্ছে স্থলপথ। জলপথ কি? যে জলজাহাজের সাহায্যে আমরা এক দেশ থেকে আর এক দেশে যাওয়া যায়, জলজাহাজটা জল দিয়ে যে জলজাহাজটি যায় সেটা হচ্ছে জলপথের রাস্তা। আকাশপথ কি? যেমন জেট প্লেন, মানে এরোপ্লেনের সাহায্যে মানুষ যাতায়াত করে, এটাকে বলা হয় আকাশপথ। স্থলপথে প্রাচীনকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। তাহলে কোন পথটি আগে গড়ে ওঠে? স্থলপথটি। হ্যাঁ, স্থলপথ। প্রথমে তো ছিল গরুর গাড়ি। দেখো, প্রথমে ছিল গরুর গাড়ি। গরুর গাড়ি থেকে আস্তে আস্তে বিজ্ঞানীরা অনেক গাড়ি যন্ত্রপাতি তৈরি করে বিভিন্ন গাড়ি তৈরি করতে শুরু করলো, তাই না?
দেখো, স্থলপথ প্রাচীনকাল থেকেই যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকেই জলপথে পশু টানা বাহনে দূর দূরান্তে যাতায়াত চলতো। হ্যাঁ, পশু টানা বাহনের মধ্যে কি, যেমন গরু গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ি, যেমন গরুর গাড়িতে তো অনেকে চেপেছো তো গরুর গাড়িতে। যেমন ধরো হাজারদুয়ারিতে গেলে দেখবে গরুর গাড়ি ওখানে এখনো পাওয়া যায়। মানে হাজারদুয়ারিতে গেলে যদি কোথাও যাও, ওখানে গরুর গাড়িতে চেপে বেশ আরামটাই আলাদা। হুম। আচ্ছা, পশু টানা বাহনে যেমন একটা উদাহরণ দিয়ে দেবে, গরু টানা, গরুর সাহায্যে। হ্যাঁ। আচ্ছা, আধুনিক যুগের মানুষ বিভিন্ন যান্ত্রিক যানবাহন ব্যবহার করছে। হুম। টেলফোর্ড ও ম্যাকাডাম কর্তৃক পিচের রাস্তা তৈরির কৌশল। হ্যাঁ। আচ্ছা, পিচের রাস্তা, এরপর দেখো, যানবাহন যে চলবে, ভালো তো রাস্তাঘাট চাই। ভালো রাস্তাঘাট চাওয়ার জন্য পিচের রাস্তা প্রথম তৈরি হয়েছিল। পিচের রাস্তাটি কার সম্পাদনা ছিল? টেলফোর্ড ও ম্যাকাডামের কর্তৃক পিচের রাস্তা তৈরির কৌশলটি হয়েছিল। আচ্ছা, রেল ইঞ্জিন, ট্রেন, তাই তো। আগে রেল ইঞ্জিন কিসে চলতো জানো তো? কয়লাতে চলতো। ট্রেন আগে কয়লাতে চলতো, এখন তো সব ইঞ্জিনে হয়ে গেছে। বাষ্পীয় রেল ইঞ্জিন কার ইয়েতে চলতো? জর্জ স্টিভেনসনের কর্তৃক বাষ্পীয় রেল ইঞ্জিন গড়ে ওঠে। হ্যাঁ, বাষ্পীয় স্টিমার মানে জলপথে যে জলজাহাজটি যায় সেটা হলো স্টিমার। ফুলটন কর্তৃক বাষ্পীয় স্টিমার আবিষ্কার বিশ্ব ইতিহাসের ব্যাপক পরিবর্তন ঘটিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা তাহলে বুঝতে পারলে। দেখো, যানবাহন যোগাযোগ ব্যবস্থা। আগে হচ্ছে তোমাদের যানবাহন যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, আদিম যুগে তোমার যানবাহনে কোনো রকম কোনো ব্যবস্থা ছিল না। আদিম যুগে কি হতো না, গরু টানা বা যে কোনো পশু টানার মাধ্যমে মানুষ যাতায়াত করতো। ঠিক আছে। আস্তে আস্তে টেলফোর্ড ও ম্যাকাডাম পিচের রাস্তা তৈরি করে, এবং এই পিচের রাস্তা তো শক্ত মজবুত। পিচের রাস্তা তৈরি হবার পর জর্জ স্টিভেন তারপর রেল ইঞ্জিন তৈরি করে, যার ট্রেন শুরু হয়। বাষ্পীয় রেল ইঞ্জিন মানে কয়লা দিয়ে যে ট্রেনটি চলে সেটা প্রথম শুরু হয়। তারপর কি শুরু হয়? বাষ্পীয় স্টিমার। মানে বাষ্পীয় স্টিমার মানে হচ্ছে তোমার জল দিয়ে যে মানে ইয়েটা যায়, জলজাহাজটি যায়। জলজাহাজে অনেকে চেপেছে হয়তো। জলজাহাজে যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার যে জলজাহাজটি, সেইটি হচ্ছে আবিষ্কার করেন ফুলটন। ঠিক আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে এগুলো একটু মনে রেখে দেবে। পিচের রাস্তা কত খ্রিস্টাব্দে? 1811 খ্রিস্টাব্দে। হ্যাঁ, কার কর্তৃকে? না টেলফোর্ড ও ম্যাকাডামের কর্তৃকে। বাষ্পীয় রেল ইঞ্জিন কত খ্রিস্টাব্দে? 1814 খ্রিস্টাব্দে। কার কর্তৃকে? জর্জ স্টিভেনসনের কর্তৃকে। বাষ্পীয় স্টিমার 1815 খ্রিস্টাব্দে। কার কর্তৃত্বে? ফুলটনের কর্তৃত্বে। ঠিক আছে, এটাই হয়ে গেল। আর এতে তোমার প্রয়োজন মতো কিছু নেই, এখানে পড়ার মতো আর কিছু নেই। শহরের ইতিহাস, এটাও অতটা কোনো তোমার গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণই নয়। সামরিক ইতিহাস এগুলো জাস্ট একবার রিড করে নেবে, তাহলেই তোমার হয়ে যাবে, কারণ এগুলো পরীক্ষায় আসে না, এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আছে। আচ্ছা, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস তোমরা প্রত্যেকেই জানো, একবার করে জাস্ট রিড করে নেবে, বেশি সময় নষ্ট না করে। আচ্ছা, পরিবেশের ইতিহাস দেখো। এটা একটু গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাস্তুতন্ত্র ও পরিবেশ বিদ্যা নিয়ে আগ্রহ ও চর্চা দুই বৃদ্ধি পেয়েছে। মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া এখন ইতিহাস চর্চায় ঢুকে পড়েছে। গড়ে উঠেছে বিভিন্ন পরিবেশ আন্দোলন। দেখো, এসব কিচ্ছু দেখতে হবে না তোমার, পরিবেশ আন্দোলনে এটাই একটু ইম্পর্টেন্ট। দিয়ে দিলাম ভিমার্ক, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বলতে পারে তোমাকে পরীক্ষায় মানে গড়ে উঠেছে বিভিন্ন পরিবেশ আন্দোলন। হ্যাঁ, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে কোনো দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো। তোমাকে বলতে পারে আদিম যুগে গঠিত যে কোনো দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো।
তখন তোমরা লিখবে চিপকো আন্দোলন, যা হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। আরেকটা আছে নর্মদা বাঁচাও আন্দোলন, যা হয়েছিল 1985 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে পরিবেশ আন্দোলন মানে কি চিপকো আন্দোলন 1974, নর্মদা বাঁচাও আন্দোলন 1985। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই আসবে 80%। ঠিক আছে, আর কিছু এখানে তোমাকে পড়ার দরকার নেই। দেখো, এরপর দেখো নারী ইতিহাস। নারী ইতিহাসটা কি দেখো, প্রাচীন কাল থেকে সভ্যতা সংস্কৃতিতে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত হওয়ার ফলে নারীর সাধারণ দাবি দেওয়া ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা উপেক্ষিত হয়েছে এবং পুরুষদের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন প্রভৃতি সাধারণভাবে ইতিহাস চর্চার বিষয়ে হিসেবে স্বীকৃত পেয়েছে। অথচ সমাজ, রাজনীতি, শিক্ষা আন্দোলন প্রভৃতির ক্ষেত্রে নারীদের অবদান মোটেই কম নয়। শাসন ক্ষেত্রে রানী দিদ্দা, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাঈ, রানী দুর্গাবতী সহ বর্তমানকালের ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা প্রমুখ এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, শান্তি দাস, কল্পনা দত্ত প্রমুখের অবদান চিরস্মরণীয়। স্বাধীন ভারতে পরিবেশ রক্ষায় নর্মদা বাঁচাও আন্দোলনে মেধা পটেকার, চিপকো আন্দোলনে গৌরী দেবী, পশু রক্ষা আন্দোলনে মেনকা গান্ধী প্রমুখের নেতৃত্বে প্রশংসার দাবি রাখে। ঠিক আছে, দেখো দাবি রাখে, এতটাই গুরুত্বপূর্ণ। নারী ইতিহাস কি, তোমার প্রাচীনকাল সভ্যতায় শুধু যে পুরুষরাই তোমার ইংরেজের সাথে লড়াই করতো তা না, নারীদেরও বেশ কিছু অবদান আছে। হ্যাঁ, নারীরা হচ্ছে বেশি শক্তিপূর্ণ, বেশি শক্তিশালী, নারীরা পুরুষদের থেকেও নারীরা বেশি কর্ম করে গেছে আমাদের জন্য। ঠিক আছে, দেখো এবার তোমাকে বলতে পারে নারী মানে আগে কি ছিল বলতো, নারীদের অনেক কুসংস্কার ছিল। নারীদের মানে স্বামী মারা গেলে, অল্প বয়সী নারীদের মানে স্বামী মারা গেলে, তাদের বিধবা হয়ে গেলে তাদের স্বামীর চিতায় পুড়িয়ে মেরে ফেলা হতো, তাই তো, তাদের মেরে ফেলা হতো, বিধবা বিবাহ আন্দোলন। ঠিক আছে, এরপর দেখো আবার কি, মেয়েদের পড়াশোনার কোনো নিয়ম ছিল না। ঠিক আছে, এই পড়াশোনার নিয়মটি কে, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, অনেক নারী আমাদের, হ্যাঁ সরলা দেবী চৌধুরানী, মানে অনেকজন মিলিয়ে পড়াশোনার গঠনটি মানে স্বীকৃত করেছেন। আচ্ছা দেখো কয়েকটি উদাহরণ দেখো, শাসন ক্ষেত্রে কয়েকটি নারীর নাম, শাসন ক্ষেত্রে রানী দিদ্দা, সুলতানা রাজিয়া, রানী লক্ষ্মীবাঈকে তো তোমরা প্রত্যেকেই জানো, রানী দুর্গাবতী সহ বর্তমানকালে ইন্দিরা গান্ধীকে তোমরা প্রত্যেকেই জানো, শেখ হাসিনা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, ভারতের স্বাধীনতা আন্দোলনে কি সরলা দেবী চৌধুরানী যুক্ত ছিলেন, বাসন্তী দেবী যুক্ত ছিলেন, মাতঙ্গিনী হাজরা যুক্ত ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার যুক্ত ছিলেন, বীণা দাস যুক্ত ছিলেন, শান্তি দাস যুক্ত ছিলেন, কল্পনা দত্ত যুক্ত ছিলেন। এরা হচ্ছেন চিরস্মরণীয়। তোমরা দুটো নাম মনে রেখে দিবে, দুটো না 3-4টে মনে রাখবে। বর্তমানকালে ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, স্বাধীন আন্দোলনে সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই করে তো তোমার মনে থাকবেই এগুলো, কারণ তোমরা প্রত্যেকেই জানো। ঠিক আছে, ব্যাস, এখানে আর কোনো নেই গুরুত্বপূর্ণ, আর এখানে অতটা কিছু নেই। জীবনের ঝরা পাতা, দেখো জীবনের ঝরা পাতাটা অতিরিক্ত ইম্পর্টেন্ট। দেখো, স্বাধীন সংগ্রামের প্রত্যক্ষ সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরা পাতা 1944 থেকে 45 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থে এদেশে ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, নীল চাষি ও চা বাগানের কুলি খেটে খাওয়া মানুষের উপর ব্রিটিশদের অত্যাচার, সশস্ত্র বৈপ্লবিক কর্মকাণ্ড প্রভৃতির উল্লেখ আছে।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ঠাকুরবাড়ির সংস্কৃত চর্চা, শিশু সদস্যদের একসঙ্গে বেড়ে ওঠা, ঈশ্বর ভাবনা সহ বিভিন্ন সামাজিক বিধান সম্পর্কে নানা নির্দেশনায় কিভাবে ঠাকুরবাড়ির শিশুরা অভ্যস্ত হয়ে উঠত সেসব তথ্যেও এই আত্মজীবনী সমৃদ্ধ। ওইসব তথ্য সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। সমসাময়িক দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যোগসূত্র ছিলেন সরলা দেবী চৌধুরানী। ফলে বঙ্গ সমাজের দুই পুরুষ পরস্পরকে কি চোখে দেখতেন, তাদের পারস্পরিক মূল্যায়ন কী ছিল, সে সংক্রান্ত নানা ইঙ্গিতও এই গ্রন্থে রয়েছে। এগুলিতে ভিত্তিতে সমকালীন বাঙালি সমাজে বহমান দুটি বিশিষ্ট ধারার বিষয়ে ইতিহাস গবেষকরা নানা উপাদান পেতে পারেন। সরলা দেবী সহিংস বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে সমর্থন করতেন এবং তিনি নিজেও এক ধরনের সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে সরলা কলকাতায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। তিনি লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন এবং ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন। এসব ঘটনার কথাও জীবনে ঝরাপাতা থেকে জানা যায়। দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় দিবেই এটা, জীবনের ঝরাপাতা কি, বা এটা 4 নম্বরে কোয়েশ্চেন দিতে পারে, জীবনের ঝরাপাতা সম্বন্ধে লেখো। তখন প্রথমে লিখবে এই জীবনের ঝরাপাতাটি প্রকাশিত হয়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর মাধ্যমে, এবং এই জীবনের ঝরাপাতাটি প্রকাশিত হয়েছে 1944 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে একটি দেশ পত্রিকায়। ঠিক আছে, এরপর দেখো এই গ্রন্থে কি প্রকাশিত আছে না, অর্থনৈতিক শোষণ, মানে ব্রিটিশে অর্থনৈতিক শোষণ, যেমন ভারতীয়দের ওপর বিভিন্ন কর আরোপ করা হতো, সেই মানে বিনা কারণে বেশি বেশি টাকার কর আরোপ করা হতো, ওগুলো নীল চাষি, যেমন ভারতীয় লোকদেরকে দিয়ে ব্রিটিশরা কী করতো, নীল চাষ করিয়ে নিত, কিন্তু তাদের মানে বেকার শ্রম খাটানোই হতো, কিন্তু তারা কোনো রকম কোনো ফল প্রকাশ পেত না। চা বাগানের কুলি, খেটে খাওয়া মানুষের ওপর ব্রিটিশদের অত্যাচার। দেখো, অনেক মানুষ, ব্রিটিশরা কি, ভারতীয় লোকরা আগে ভয়ে ভয়ে ব্রিটিশদের সাথে, মানে ব্রিটিশদের খুব কথা শুনতো, এবং ব্রিটিশরা কী করতো, যত পার পেত তত আমাদের ভারতীয়দের ওপর অত্যাচার চালাতো, এবং যারা খেটে খেত বিনা বেগার শ্রমে ভারতীয় লোকদেরকে খেটে মেরে দেওয়া হতো। এবার যদি ভারতীয় লোকরা মানা করতো যে এই কাজটা করবে না, তাদের পুরো ঘর বাড়ি আগুন লাগিয়ে এবং তাকেও ধ্বংস করে সব শেষ করে দেওয়া হতো। তাই তারা ভয়ে সমস্ত কাজ তারা যাই বলতো তাই করে দিতে হতো। তাই বলছে খেটে খাওয়া মানুষদের ওপর ব্রিটিশদেরও অত্যাচার। হ্যাঁ, বিভিন্ন মানে গল্প এই জীবনের ঝরাপাতা বইতে প্রকাশিত আছে। আবার আছে রাজনৈতিক কর্মকাণ্ডের ঠাকুরবাড়ির সংস্কৃত চর্চা। এবার চর্চার দিক থেকে দেখো, ঠাকুরবাড়ির চর্চা, ঠাকুরবাড়িতে কী সব চর্চা হতো না হতো ওইসব নিয়ে উল্লেখিত আছে। শিশু সদস্যদের একসঙ্গে বেড়ে ওঠা, শিশুরা কিভাবে মানে ভারতীয় জীবনযাপন করতো, শিশুদের জীবনযাপন করে ওঠা। হ্যাঁ, ঈশ্বর ভাবনা, ঈশ্বর কী ভাবে না ভাবে, ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান কোথায় কী হচ্ছে না হচ্ছে, ব্রিটিশরা কীভাবে ভারতীয় লোকদের উপর অত্যাচার করছে, মানে বিভিন্ন ধরনের গল্প কাহিনী এই জীবনে ঝরাপাতায় উল্লেখিত করেছেন কি না সরলা দেবী চৌধুরানী। কত খ্রিস্টাব্দে না 1944 থেকে 45 খ্রিস্টাব্দের মধ্যে একটি দেশ পত্রিকায়। ঠিক আছে, এটাই হচ্ছে জীবনের ঝরাপাতা। আচ্ছা, এবার দেখো লক্ষ্মীর ভাণ্ডার কে গঠন করেন, সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন। ঠিক আছে, আর ভারত স্ত্রী মহামণ্ডলও প্রতিষ্ঠা করেন। পরীক্ষা দিতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ও ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রকাশিত করেছেন, তখন বলতে হবে সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, এই সমস্ত কথা কোথা থেকে জানা যায়, জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট, পড়বে তোমরা। দেখো, বঙ্গদর্শনটা অতটা
দরকার নাই, সোমপ্রকাশটা অতটা নয়। দেখো, ইতিহাস তথ্য সংগ্রহের ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের এবং বিভিন্ন বিষয়ের বিপুল পরিমাণ তথ্য নিমেষে ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। দেখো, নিমেষে পাওয়া সম্ভব। এজন্য বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণের যুগ বলে অভিহিত করা হয়েছে। তথ্য বিস্ফোরণের যুগ কোন যুগকে বলা হয়েছে? বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণের যুগ বলা হয়েছে। ইন্টারনেটের সহায়তায় নিমেষে ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করা সম্ভব হয়। তবে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের কিছু সুবিধা, বেশ কিছু অসুবিধাও আছে। দেখো, ইন্টারনেটের ব্যবহার, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা ও অসুবিধা। সুবিধা কি ও অসুবিধা কি কিছু আছে। যেমন সুবিধাটা দেখো, সুবিধা কি? ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো ইন্টারনেটের সহায়তায় অতি সহজে এবং ঘরে বসে দুনিয়ার যাবতীয় তথ্য নিমেষে সংগ্রহ করা যায়। ইন্টারনেটে প্রশ্ন লিখেও সরাসরি এর উত্তর পাওয়া যেতে পারে। সাধারণভাবে তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ ব্যয় করে বইপত্র বা রিপোর্ট কিনতে হয়, কিন্তু ইন্টারনেট ব্যবহারের জন্য ব্যয় খুবই সামান্য। নানা ধরনের অনলাইন লাইব্রেরি থেকে মূল্য গ্রন্থ, অনলাইন আর্কাইভ থেকে মূল্য রিপোর্টের কপি পাওয়া সম্ভব হয়। দেখো, সুবিধা কি? দেখো, এই সুবিধা হচ্ছে আমি যেমন তোমাদের পড়াচ্ছি, এটা দেখো ইন্টারনেটের সুবিধা, একটা ফ্রিতে তোমাদের পড়াতে পারছি, এটাই হচ্ছে একটা ইন্টারনেটের সুবিধা। ঘরে বসে তোমার দুনিয়ায় কোথায় কি হচ্ছে না হচ্ছে, রাজ্যে কোথায় কি হচ্ছে, বিভিন্ন ঘটনা, এই যেমন কিছুদিন আগেই করমণ্ডল এক্সপ্রেস যেমন একটি দুর্ঘটনা হয়েছিল, তোমরা যেমন খুশি পেপারেও জানতে পারো, আবার ফোনেও জানতে পারো। দেখো, ফোনে তোমরা বিভিন্ন ইন্টারনেটের তথ্য থেকে তোমরা বিভিন্ন তথ্য পেয়ে যাবে, সার্চ করলেই। এবং ইন্টারনেটের সুবিধা অনেকই, কিন্তু তার ব্যয় খুবই সামান্য। দুনিয়ার যাবতীয় তথ্য তোমরা সংগ্রহ করতে পারবে ঘরে বসেই, এটাই হচ্ছে একটা সুবিধা। এবং অসুবিধাটা কি? ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারে নানান অসুবিধাও আছে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যগুলি কতটা যথার্থ ও নির্ভরযোগ্যতা থেকে যাচাই করা খুব কঠিন। অনেক সময় একই বিষয়ে বিভিন্ন ওয়েবসাইটে পৃথক ও পরস্পর বিরোধী তথ্য থাকায় পাঠক বা গবেষকরা বিভ্রান্ত হয়ে পড়েন। মুদ্রিত বইপত্রে যথার্থ লেখকদের সংখ্যাই বেশি, কিন্তু ইন্টারনেটে আজকাল যে কেউ নিজের মন গড়া ভুল তথ্য আপলোড করছে। তা ব্যবহার করতে গিয়ে পাঠক ও গবেষকগণও সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং গবেষণার গুণগত মান কমে যাচ্ছে। বহু ক্ষেত্রে ইন্টারনেট কোনো গবেষণার কাজ সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পাওয়া যায় না। অসুবিধা কি? সুবিধা হচ্ছে তোমরা বাড়িতে বসে বিভিন্ন জায়গার কোথায় কি হচ্ছে না হচ্ছে, দুর্ঘটনা, ঘটনা, সুবিধা অসুবিধা তোমরা সব ইন্টারনেট থেকে পেয়ে যাবে, এটা হচ্ছে সুবিধা। অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে যে কেউ উল্টো পাল্টা ভুল ভাল মানে পোস্ট করছে, যেমন ওয়েবসাইটে তোমরা মানে পোস্ট করছে, ওয়েবসাইটে পোস্ট করার ক্ষেত্রে কি হচ্ছে, সাধারণ মানুষরা যারা অতটা বুঝে না, সাধারণ মানুষরা যখন সার্চ মারছে, তখন যখন ওই ওয়েবসাইটটা পড়ার ক্ষেত্রে কি হচ্ছে, তার মাথায় ভুল ধারণাটি ঢুকে পড়ছে। এর ফলে তার একটি মানে যোগ্য নষ্ট হচ্ছে, বিশেষজ্ঞ নষ্ট হচ্ছে। এটাই হচ্ছে ইন্টারনেটের সবথেকে বড় অসুবিধা। ঠিক আছে, তো ইতিহাসের ধারণা চ্যাপ্টারে এই কটাই প্রশ্ন তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। আর একবার তোমাদেরকে প্রথম থেকে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা বইয়ে দাগ নিয়ে নাও। দেখো, প্রথমেই আসবে 4 পাতায় পোশাক পরিচ্ছদ ইতিহাসের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশে বিভিন্ন মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ, গুজরাটের ঘাগরা জনপ্রিয়। এখানে একটি কোয়েশ্চেন, কোথায়
কার কোন মেয়েদের কোথাকার কি জনপ্রিয়, কোনখানকার মেয়েরা কি পড়ে, হ্যাঁ, আচ্ছা, কার ক্ষেত্রে এই তথ্য পাওয়া যায়, ঠিক আছে, এখানকার এই একটা কোয়েশ্চেন। হুম, এবার দেখো 5 নম্বর পাতায় এখানে আছে সঙ্গীত। সঙ্গীতটা পড়বে ভালো করে। হ্যাঁ, কাকে কাওয়ালির জনক মনে করা হতো? আমির খসরুকে কত খ্রিস্টাব্দে? 1253 থেকে 1325 খ্রিস্টাব্দে পর্যন্ত কাওয়ালি জনক মনে করা হতো। কয়েকটি সঙ্গীতের নাম লেখো। টোপ্পা, হ্যাঁ, পল্লীগীত ভাটিয়ালি, হ্যাঁ, তারপর রবীন্দ্রসঙ্গীতটি জনপ্রিয়, এটা ভালো করে পড়বে। আচ্ছা, নৃত্য। নৃত্যটা পড়বে। হ্যাঁ, কোথায় কী নৃত্য হয়েছে, কেরালায় কথাকলি, হ্যাঁ, জনপ্রিয় কথক, ছৌ নাচ পূর্ব ভারতের, ওয়াংকেফেনের। আচ্ছা, কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ কি? ওয়াংকেফেনের দ্য হিস্ট্রি অফ চাইনিজ ড্যান্স, ড্যান্স হিস্ট্রি, ঠিক আছে, ড্যান্স অফ ভ্যারি সোশ্যাল হিস্ট্রি পড়বে এমনি করে। চলচ্চিত্র, চলচ্চিত্রটা দেখবে। হ্যাঁ, কার দাদাভাই ফালকের পরিচালনায়, হ্যাঁ, নির্বাক ছবিটি হলো রাজা হরিশ্চন্দ্র, এরকম করে 2-3টে উদাহরণ পড়ে নেবে, ঠিক আছে। এখানে আর কিছু সেরকম নাই। তারপরে এটা আছে আধুনিক ভারতীয় ইতিহাস চর্চায় ফটোগ্রাফিক ব্যবহার। একটি মূল ফটোগ্রাফিক ব্যবহার হচ্ছে কুলবন্ত রায়ের ফটোগ্রাফি। গান্ধীজির সঙ্গে কথোপকথনে মগ্ন জিন্না বা আলী জিন্না, মোহাম্মদ আলী জিন্না, হ্যাঁ, এটা কেন হয়? হ্যাঁ, ও ফটোগ্রাফিক সম্বন্ধে কি জানা যায় না? প্রচলিত তথ্য, ঘটনার বিবরণ, প্রামাণ্যতা পাওয়া যায়, ঠিক আছে। যানবাহন যোগাযোগ ব্যবস্থা, কয় প্রকার? স্থলপথ, জলপথ, আকাশপথ। কে তৈরি করেন? টেলফোর্ড ও ম্যাকাডাম হচ্ছে পিচ রাস্তা তৈরি করেন 1811 খ্রিস্টাব্দে। জর্জ স্টিভেন কি করে? বাষ্পীয় রেল ইঞ্জিন 1814। ফুলটন কর্তৃক বাষ্পীয় স্টিমার 1825 আবিষ্কার করেন। এমনি করে এটা পড়বে, হয়েছে। পরিবেশ ইতিহাস, এখানে কি কয়েকটি পরিবেশ আন্দোলনের উদাহরণ দাও। যেমন চিপকো আন্দোলন কতই? না 1974 খ্রিস্টাব্দে। নর্মদা বাঁচাও আন্দোলন কতই? না 1985 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নারী ইতিহাস কি? কয়েকটি নারী ইতিহাস মানে শাসন ক্ষেত্রে কয়েকটি রানী, না রানী দিদ্দা, সুলতান রাজিয়া, রানী লক্ষ্মীবাঈ ইত্যাদি। বর্তমানকালে ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা। স্বাধীন আন্দোলনে সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা। কেন নারী মানে বেশি গুরুত্বপূর্ণ বানিয়ে লিখে দেবে? কেননা রানী মানে নারীরা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী পুরুষদের ক্ষেত্রেও, হ্যাঁ। জীবনের ঝরা পাতা, সরলা দেবী চৌধুরানীর, হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? না 1944 থেকে 45 খ্রিস্টাব্দে। কি জানা যায়? ব্রিটিশদের অত্যাচার কিভাবে করা হয়েছে, খেটে খাওয়া মানুষদের উপর ব্রিটিশদের অত্যাচার। নীল চাষি, চা বাগানের কুলি, আর শিশু সদস্যের একসঙ্গে বেড়ে ওঠা, ঈশ্বর ভাবনা, হ্যাঁ। কে লক্ষ্মীর ভাণ্ডার গঠন করেন? সরলা দেবী চৌধুরানী। ভারত স্ত্রী মহামণ্ডল কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1911 খ্রিস্টাব্দে। কে করেন? না সরলা দেবী চৌধুরানী। এভাবে পড়বে, ঠিক আছে। ইতিহাসের তথ্য সংগ্রহ, ইন্টারনেটের সুবিধা কি, অসুবিধা কি, ঠিক আছে। সুবিধা হচ্ছে তোমরা বাড়িতে বসে তোমরা মানে বিভিন্ন দূর জায়গার তোমরা তথ্য পেয়ে যাবে ওয়েবসাইট থেকে। আর অসুবিধা হচ্ছে ওয়েবসাইটে আজকাল যে কেউ ভুল সংশোধনও ওয়েবসাইটে পোস্ট করছে, সেক্ষেত্রে সাধারণ মানুষরা দেখার ক্ষেত্রে কি হচ্ছে, তাদের যোগ্য প্রকাশ নষ্ট হচ্ছে, এবং তারা সেইটি যখন অর্জন করছে কি তাদের তো মাথায় সেটাই ঢুকছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সবথেকে বড় একটা অসুবিধা, ঠিক আছে। এরপর দেখো বন্ধুরা, তোমরা শেষে এই যে খ্রিস্টাব্দগুলো থাকে, খ্রিস্টাব্দগুলো একটু ভালোভাবে দেখে নেবে, হ্যাঁ। খ্রিস্টাব্দ যেহেতু ইতিহাস পড়তে গেলে তোমার খ্রিস্টাব্দ সব থেকে মেন। যেমন দেখো, সোমপ্রকাশ পত্রিকা কখন প্রকাশ হয়েছিল? না 1858 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকা কখন হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থের প্রকাশ কখন হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে। দেখো, এই তিনটের মধ্যে এইটা হচ্ছে সব থেকে ভ্যারি ইম্পর্টেন্ট, বঙ্গদর্শন। এই দুটো অতটা দরকার নেই, বঙ্গদর্শনটা সব থেকে ভালো করে দেখে রাখবে। দেখো, 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সের অ্যানাল পত্রিকা, এটা দরকার নাই। এইটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। 1944 এই যে পড়ালাম, 1944 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী, জীবনের ঝরা পাতার দেশ পত্রিকার প্রকাশ, ঠিক আছে। তাহলে একটা দুটো, ঠিক আছে। আর এখানে দেখো, এইটাও দরকার না। এইটা দেখো, নারী ইতিহাসের সূত্রপাত কত হয়েছিল? 1970-এর দশকে হয়েছিল, ঠিক আছে। আর কিছু দরকার নাই, এটাও খুব ভ্যারি ইম্পর্ট্যান্ট। তাহলে খ্রিস্টাব্দ মনে রাখতে গেলে একটা, বঙ্গদর্শন পত্রিকা 1872, সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী জীবনে ঝরা পাতা দেশ পত্রিকার প্রকাশ 1944। আর এইদিকে আছে তোমার
1970-এর দশক নারী ইতিহাসের সূত্রপাত। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, পরের চ্যাপ্টারটি নিয়ে। পরের চ্যাপ্টারে আছে বৈশিষ্ট্য পর্যালোচনা। এটাও আমি ভালোভাবে রিড করে পড়িয়ে দেবো, কারণ এই 2 চ্যাপ্টার থেকে তোমার সমস্ত চ্যাপ্টার অতি গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে 4 নাম্বার 8 নাম্বার সমস্ত কোয়েশ্চেন আসবে। আর তোমার এখান থেকে 4 নাম্বারের কোয়েশ্চেনের মতোই একটাই আসবে, জীবনের ঝরা পাতা। এটা তোমার 4 নাম্বারের কোয়েশ্চেন আসবেই আসবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা,